নমস্কার। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের এপিসোড একটি ডিজিজ কন্ডিশন নিয়ে। খুব কমনলি যেটাকে বলা হয়ে থাকে হারপিস। তো এই হারপিসের যে প্রবলেম, মানে এক কথায় সাধারণ মানুষ এটাই বলে যে হারপিস হয়েছে বা হারপিসের সমস্যা হয়েছে। এই হারপিস ডিজিজ বা এই প্রবলেমটা কেন হয়, কিসের জন্য হয়, কী কারণে এবং এটা হলে কীভাবে কী ট্রিটমেন্ট প্রসেসে যাওয়া উচিত, সেগুলো জানার খুব প্রয়োজন। আনট্রিটেড কেসে অনেক সিভিয়ার প্রবলেম হতে পারে। এমনকি ব্রেন এনকেফালাইটিস পর্যন্ত হতে পারে। কারোর চোখের দৃষ্টি পর্যন্ত নষ্ট হতে পারে। যদি আপনার একটা কমপ্লিট ধারণা থাকে, একটা গ্রস আইডিয়া থাকে, তাহলে আপনি ঠিক সময় মতো ট্রিটমেন্ট করে তার ম্যানেজমেন্ট করে এমনকি বাড়িতে একজনের হলে যাতে আর অন্য কারোর না হয়, অন্য কারোর কাছে সেটা স্প্রেড না হয়, সেটা আরও বেশি প্রবলেম ক্রিয়েট না করতে পারে, কমপ্লিকেশন ডেভেলপ না করতে পারে। তো সেই জন্য একটু ডিটেলে জেনে রাখলে আপনারা উপকৃত হবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। রিসেন্টলি আমার খুব কাছের একজন মানুষ হারপিসের প্রবলেমে ভুগছেন, কষ্ট পাচ্ছেন। ১ মাস হয়ে গেল, এখনও একটু উনি কষ্ট পাচ্ছেন, কিছু প্রবলেম ওনার এখনও থেকে গেছে। উনি একটু বয়স্ক। তো সেই জন্যেই এই এপিসোড আজকে আমি ওনাকে ডেডিকেট করছি। আমরা গতানুগতিকভাবে হারপিসের প্রবলেম হয়েছে বা হারপিস হয়েছে বলি, তার মেইন ২ রকম ভ্যারাইটি আছে। একটা হচ্ছে হারপিস জস্টার বা যেটাকে সিঙ্গলস বলা হয়, আর হারপিস সিমপ্লেক্স। তো প্রথমটা বলি হারপিস জস্টার বা সিঙ্গলস নিয়ে। এই যে সিঙ্গলস, এটা মেইনলি হয় ভ্যারিসেলা জস্টার ভাইরাসের ইনফেকশনের কারণে। ভ্যারিসেলা জস্টার ইনফেকশনের কারণে চিকেন পক্সও হয়ে থাকে। এই সিঙ্গলস বা হারপিস জস্টার যদি ঠিক সময় ট্রিটমেন্ট না করা হয় বা আনট্রিটেড কেস একদম থেকে যায়, তো সেক্ষেত্রে পোস্ট হারপেটিক নিউরালজিয়া প্রবলেম ডেভেলপ করতে পারে। যেটা কি হারপিসের তার যে র্যাশে সব কিছু তার প্রবলেম চলে যাবে, তবুও কিন্তু একটা নার্ভের একটা নিউরালজিক পেইন তার অল ওভার দ্য বডিতে বা যে পার্টে তার এফেক্ট হয়েছিল সেই সব এরিয়াতে তার একটা নার্ভের একটা নিউরালজিক পেইন তার বজায় থাকবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে চোখের দৃষ্টি পর্যন্ত চলে যেতে পারে, কারণ জেনারেলি এই হারপিস জস্টার বা সিঙ্গলস অ্যাপিয়ার হয় বডির একটা ওয়ান সাইডে হয় বা একটা পার্টে, বা হয়তো যেই দিকে চোখ সারাউন্ডিং এইসব এরিয়াতেও হওয়ার চান্স থাকে। তো যদি চোখে সেইভাবে এফেক্ট হয় এবং বয়স্ক মানুষ হয়, ঠিকমতো ইমিউনিটি তার ওনাদের বয়স্ক মানুষদের তো ইমিউনিটি পাওয়ার একটু কম থাকে। তো সেক্ষেত্রে ঠিকমতো ফাইট না করতে পারলে তখন তাদের চোখের দৃষ্টি পর্যন্ত হারানোর সমস্যা হতে পারে। বা এই যে স্কিনের প্রবলেম, একটা তো স্কিনের র্যাশের মাধ্যমে এই সিমটমগুলো ডেভেলপ করে, তো সেটা পরবর্তীকালে ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনেও কনভার্ট হতে পারে। আবার খুব বেশি সিভিয়ারলি হলে সেক্ষেত্রে এনকেফালাইটিস, যেটা ব্রেনের একটা প্রবলেম, তো সেখানে সে একটা প্রবলেমও ডেভেলপ করতে পারে। বা ফেশিয়াল প্যারালাইসিস, মুখের একটা পোর্শন তার প্যারালাইজড কন্ডিশন হয়ে গেল, শোনার সমস্যা, হয়তো কানের ক্ষমতা, শোনার ক্ষমতা কমে গেল, বা তার হাঁটা চলা সব কিছু তার একটা মানে মুভমেন্ট করছে সব কিছু একটা ব্যালেন্স, তো সেই ব্যালেন্সের সমস্যাও হতে পারে। আপনার চিকেন পক্স হয়েছে অনেক দিন আগে, কিন্তু তারপরে চিকেন পক্স ঠিক হয়ে গেছে, আপনি ওকে, কিন্তু এই যে ভাইরাসটা তার আপনার নার্ভ পাথওয়েতে থেকে যায় এবং সেটা পরবর্তীকালে একটা ইনঅ্যাক্টিভ ফর্মে থেকে যায়। এবং কিছু ট্রিগার পয়েন্ট যখন পায়, মানে ভাইরাস তার ডেভেলপ হওয়ার জন্য যখন সে সেরকম কিছু সিচুয়েশন, তার বেশ এনভায়রনমেন্ট পেয়ে যায়, তো তখন সে আবার সেটাকে স্প্রেড করতে শুরু করে। তো সেরকমই যখন হয়তো আপনার লো ইমিউনিটি হয়েছে, আপনার বয়সের কারণে হোক বা কোনো ডিজিজ, সেরকম কোনো সিভিয়ার ডিজিজে আপনি সাফার করছেন, সেটা ট্রিটমেন্ট বা সেটার কারণে আপনার ইমিউনিটি পাওয়ার কমে গেছে, বয়স হলেও ইমিউনিটি পাওয়ার কমে। তো এরকম বিভিন্ন কারণে, সে বয়সের জন্য হোক বা কোনো ডিজিজ কন্ডিশনের জন্য হোক, যদি আপনার ইমিউনিটি পাওয়ার খুব বেশি কমে যায়, তো সেক্ষেত্রেও আপনার তখন আবার এই হারপিস জস্টার বা সিঙ্গলস ডেভেলপ করতে পারে। কিছু আরও কিছু ডিজিজ যেরকম হচ্ছে এইচআইভি ইনফেকশন বা এইডস যদি আপনার হয়ে থাকে, বা ক্যান্সার হয়েছে আপনার, সেরকম কিছু সমস্যা হলে সেক্ষেত্রেও আপনার ইমিউনিটি পাওয়ার খুব বেশি কমে যায়। কারণ এইসব ডিজিজ কন্ডিশনগুলোতে, এইডস, ক্যান্সার, এগুলোতে কিন্তু আপনার অ্যাজ এ হোল গোটা শরীরের আপনার ইমিউনিটি পাওয়ার খুব বেশি ডিস্টার্ব হয়। সেই জন্যই তখন আবার আপনার এই ইনঅ্যাক্টিভ ফর্মে যেটা ছিল আপনার অ্যাক্টিভেট হয়ে যায় এবং আপনার সিমটম ডেভেলপ করে। বা লং টার্ম যদি আপনার কোনো স্টেরয়েড দিয়ে কোনো আপনার ট্রিটমেন্ট হয়েছে, চলছে, তো সেক্ষেত্রেও আপনার এই সিঙ্গলসের ইনফেকশন হতেই পারে। হারপিস জস্টার বা সিঙ্গলসের কিছু মেইন সিমটম হচ্ছে কি, তার স্কিনে র্যাশ হবে, তবে ওভারঅল হোল বডি নয়, পার্টিকুলার একটা সাইড জেনারেলি যখন হয়, পার্টিকুলার একটা সাইডকে এফেক্ট করে, বা চোখের চারপাশ এরকমভাবে, বা মুখে এরকমভাবে, তার মাথা এখানে পেইনফুল র্যাশ হবে। এবং সেই র্যাশগুলো ব্লিস্টার ফর্মেশন, মানে ফোস্কা মতো একটা জল জমে যাওয়া মতো এরকম ফোস্কা মতো র্যাশ থাকবে, যেটা প্রচণ্ড ব্যথা থাকবে, জ্বালা থাকবে, একটা মানে খুবই একটা যন্ত্রণাদায়ক মানে পেন থাকবে এবং সেন্সিটিভ টু টাচ থাকবে। মানে ওই এরিয়াতে ওই যে অ্যাফেক্টেড পার্ট, যেখানে র্যাশ বেরিয়েছে, ওই অ্যাফেক্টেড পার্টে টাচ করলেও যেন মানে সেটা সহ্য করতে পারবে না, সে খুব বেশি তার ব্যথা বোধ হবে।
এইসব মানে স্কিনের র্যাশের সাথে। আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যে প্রথমেই ওই একটা নির্দিষ্ট পার্টে বা নির্দিষ্ট একটা ব্যথা বোধ হবে, র্যাশটা তার পরে অ্যাপিয়ার হয়। প্রথমে আপনার ব্যথা ব্যথা বোধ হচ্ছে, সাপোজ আপনার বাম দিকটা এফেক্ট হচ্ছে, তো বাম দিকে মাথা বা ফেস বা চোখ বা এই যে গলা ঘাড়, আপনার বাম দিকটা হয়তো একটা ব্যথা ব্যথা বোধ হচ্ছে। তারপরে আপনি দেখবেন ব্যথা ব্যথা হতে হতে 1-2 দিনের মধ্যে আপনার লাল লাল র্যাশ ফর্মেশন হবে, এবং সেটা শুধুমাত্র র্যাশ থাকবে না, তাতে একটা ফ্লুইড অ্যাকুমুলেট থাকবে, ব্লিস্টার মতো ফোস্কার মতো ফর্মেশন হবে। তো এরকম ধরনের আপনার র্যাশেস হবে। আর কখনো কখনো এর সাথে আপনার একটু জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা এগুলোও থাকতে পারে, বা হালকা হালকা সর্দি কাশিও থাকতে পারে। তো এরকম সিমটম থাকলে যখনই দেখবেন যে আপনার একটা ডাউট হচ্ছে, আপনার সন্দেহজনক মনে হচ্ছে যে হ্যাঁ মেবি এটা হার্পিস জস্টার বা সিঙ্গলস হতে পারে, সেক্ষেত্রে যেহেতু এটা ভাইরাল একটা ইনফেকশন, তাই নিজেকে আইসোলেট করা অবশ্যই প্রয়োজন। আপনি নিজেকে আইসোলেট করবেন, এবং এই ইনফেকশনের ক্ষেত্রে প্রথম 7 থেকে 10 দিন বেশি ইনফেকশাস পিরিয়ড। এই সময় বেশি ইনফেকশন হয়ে যাওয়ার মানে অন্য মানুষের স্প্রেড হয়ে যাওয়ার খুব চান্স থাকে। ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে, যখন আপনার ব্লিস্টার ফর্মেশন হয়ে গেছে, সেখান থেকে সাপোজ একটা ফ্লুইড উজেস হচ্ছে, কেউ আপনাকে ডাইরেক্ট সেখানে টাচ করলো, তো সেই টাচ করে সে নিজেকে ঠিকমতো স্যানিটাইজ করলো না, পরিষ্কার পরিচ্ছন্ন করলো না, হাইজিনটা মেনটেন করলো না, তাহলে কিন্তু তারও হয়ে যাওয়ার চান্স থাকে। বা যেই সময়টাতে আপনার ব্লিস্টার ফর্মেশন হয়ে আছে, সেই সময় আপনার সর্দি কাশি হয়েছে, আপনি হাঁচি কাশি দিচ্ছেন, একটা ড্রপলেট আপনার তখন তো অবশ্যই বেরোবে। আপনার উচিত সেখানে মাস্ক ইউজ করা, বা আপনার সামনে যে যাবে, যে আপনাকে কেয়ার করবে, আপনাকে খাবার দেবে, কিছু করবে, তো সেক্ষেত্রে তাকেও মাস্ক ইউজ করা উচিত, হ্যান্ড গ্লাভস ইউজ করা উচিত, মানে একটা হাইজিনিক ব্যাপারটা মেনটেন করা উচিত, যাতে কোনোভাবে সেই ড্রপলেট আপনার অন্য মানুষের কাছে স্প্রেড না হয়ে যায়। আর এই ব্লিস্টার ফর্মেশনের আগে এবং ব্লিস্টার যখন ক্রাস্ট ফর্মেশন হয়ে যায়, মানে ব্লিস্টারটা একদম শুকিয়ে গেছে, এরপরে মানে আপনার স্কিনে যে র্যাশ বা ফোস্কা মতো হয়েছিল সেটা ড্রাই হয়ে গেছে, যেটা আমরা বলি মামনি পড়ে যাওয়া বলি, তো ওরকম ধরনের ব্রাউনিশ ব্ল্যাকিশ মামনি পড়তে শুরু করেছে, তখন কিন্তু আর ইনফেকশাস অবস্থায় থাকবে না। তখন আপনার কাছ থেকে অন্য কারোর আর সেই স্প্রেড হওয়ার ভয়টাও থাকবে না, সেই ইনফেকশাস পিরিয়ডটা ওভার হয়ে যাবে। বেশ কিছু ধরনের সিঙ্গেলস হয়। অপথ্যালমিক সিঙ্গেলস, যেখানে আপনার চোখ এফেক্টেড হবে, চোখের সারাউন্ডিং আপনার পুরো স্কিনের র্যাশ ব্লিস্টার ফর্মেশন হবে, ব্যথা হবে, যন্ত্রণা হবে, খুব কষ্ট হবে। এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি বয়স বেশি হয়, ইমিউনিটি পাওয়ার দিয়ে ঠিকমতো ভাইরাসের সঙ্গে ফাইট না করতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই চোখের দৃষ্টি হারানোর একটা ভয় থাকে। হান্ট সিনড্রোম, যেখানে আপনার ফেশিয়াল নার্ভ এফেক্ট হবে, আমাদের মুখের মানে যে ফেস মণ্ডলের যে মুখমণ্ডলের যে নার্ভগুলো, সেগুলো এফেক্ট হয়, এবং সেগুলো এফেক্ট হলে কী হচ্ছে, তখন আপনার মেবি ঠিকমতো ট্রিটমেন্ট না হলে ফেশিয়াল প্যারালাইসিসও ডেভেলপ করতে পারে, খুব সিভিয়ার হয়ে গেলে। আপনার কানের শোনার ক্ষমতা প্রবলেম হতে পারে, বা অনেক সময় কী হয়, যখন এই ফেশিয়াল নার্ভ এফেক্ট হচ্ছে, সেখানে আপনার কানের এই যে কানের লোবিউল, এই জায়গাগুলোতে বা কানের এরিয়াগুলোতে বা ইয়ার ক্যানেলেও আপনার র্যাশেস ডেভেলপ করবে। ডিসেমিনেট সিঙ্গেলসে আপনার জেনারেলাইজড আপনার থ্রু আউট বডিতে র্যাশেস দেখা দেবে, সেখানে আপনার ওভারঅল গোটা বডিতেই একটা ফোস্কা ফোস্কা মতো পড়ে যাবে, র্যাশ হবে, ব্যথা হবে, যন্ত্রণা হবে। এবং হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল জস্টার, সেখানে হয় কি আপনার প্যালেট অফ পোস্টেরিয়র টাং, মানে আপনার জিভের ভেতর দিকে নিচে রুট অফ টাং, এরকম জায়গাতে আপনার র্যাশেস ফর্মেশন হয়ে যায়, খুব বেশি এরকমভাবে র্যাশ হয়ে ব্লিস্টার ফর্মেশন হয়ে যাবে, যার জন্য আপনার তখন খাওয়া দাওয়া খুব অসুবিধা হবে, আপনার টনসিলেও এফেক্ট করবে, টনসিলও ফুলে যাবে, ব্যথা হবে, আপনার জল খেতে, খাবার খেতে, যে কোনো খাবার খেতে খুব বেশি তখন সমস্যা হবে, একদম এই ভেতরে গলার ভেতরে একদম রুটে যেখানে আমরা বলছি, সেরকম জায়গাতে আপনার খুব বেশি ইনফেকশন হয়ে যাবে। স্কিনিগাল জস্টার টাইপ, জুগুলার অ্যান্ড পেট্রোস্টাল গ্যাংলিয়াতে প্রচুর পরিমাণে র্যাশেস ডেভেলপ করবে, এরকমের ব্লিস্টার, পেনফুল র্যাশ এবং ব্লিস্টার ফর্মেশন হবে। হার্পিস জস্টারের ক্ষেত্রে এইসব ঘটে থাকে। এরপরে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটা জেনারেলি 2 ধরনের হয়। আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1, যেটা ওরাল ক্যাভিটির মধ্যে এফেক্ট হয়, পার্টিকুলার ওরাল ক্যাভিটিতে। আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, যেটা হচ্ছে জেনিটাল এরিয়াতে এফেক্ট হয়, ওখানে স্পেশালি র্যাশেসগুলো দেখা যায়। এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আপনার নার্ভ সেলে কোনোভাবে ইনঅ্যাক্টিভ ফর্মে থেকে যায়, রিঅ্যাক্টিভেট হয়ে আপনার এরকমভাবে সিমটম ডেভেলপ করে, তখনই
ধরে নেওয়া হয় যে আপনার হার্পিস ইনফেকশন হয়েছে। খুব বেশি ঠান্ডা লেগে গেছে, জ্বর জ্বালা হয়েছে, অনেকদিন ধরে জ্বর জ্বালায় ভুগছেন, সেক্ষেত্রেও হতে পারে। বা আপনার খুব বেশি সান এক্সপোজার হয়ে গেছে, আপনি খুব বেশি রোদে কাজকর্ম করেছেন, সে তখনও হতে পারে। আবার খুব বেশি দুর্বল হয়ে পড়েছেন কোনো ডিজিজ কন্ডিশনের কারণে হোক, বা আপনার ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, যেভাবে হোক কোনো কারণে হোক আপনি খুব বেশি দুর্বলতায় ভুগছেন, তখনও কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মেনস্ট্রুয়াল পিরিয়ডের টাইমে, ডিউরিং মেনস্ট্রুয়াল পিরিয়ডেও হার্পিস সিমপ্লেক্সের ইনফেকশন আবার মাথাচাড়া দিয়ে ওঠে বা তার র্যাশেস দেখা যায়। হার্পিস সিমপ্লেক্স যদি ট্রিটমেন্ট সময় মতো না করা হয়, মেনিঙ্গো এনকেফালাইটিস হতে পারে। জেনারেলি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 এর জন্য এই সমস্যাটা হতে পারে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 এর জন্য হতে পারে কি এনকেফালাইটিস বা কেরাটাইটিস। যেখানে কেরাটাইটিস হচ্ছে কি, যেখানে চোখের ভেতরে আপনার ক্যারোটিন যে নার্ভ, সেটাতে আপনার এফেক্ট করে আপনার সেই নার্ভকে ড্যামেজ করে আপনার ক্ষতি হতে পারে। তখনই দেখবেন যে পেইনফুল র্যাশ হয়েছে, ব্লিস্টার মতো ফর্মেশন হয়েছে, ব্যথা হচ্ছে প্রচণ্ডভাবে। তো সেক্ষেত্রে আপনাকে, এবং হার্পিস সিমপ্লেক্সের ক্ষেত্রে যেটা আরেকটা হয়, যেখানে গা হাত পা ব্যথা বা জ্বরটা খুব বেশি প্রমিনেন্ট থাকে। যেখানে হার্পিস জস্টারে হয়তো জ্বর, গা হাত পা ব্যথাটা তুলনামূলক কম থাকে, কিন্তু হার্পিস সিমপ্লেক্সের ক্ষেত্রে জ্বর, গা হাত পা ব্যথা, বা অ্যাজ এ হোল আপনার লিম গ্ল্যান্ডগুলো ফোলা ফোলা ফুলে যাবে, বিভিন্ন জায়গায় লিম গ্ল্যান্ডগুলো যেন ফুলে গেছে এরকম হবে। গলা ব্যথা, মাথা ব্যথা এগুলোও খুব বেশি থাকবে। এরকমভাবে যদি, মানে জ্বর জ্বালা তো ঠান্ডার জন্য, এখন ঠান্ডাকাল তো ঠান্ডা লেগে জ্বর জ্বালা হতেই পারে, খুব সহজে হয়ে যায়। কিন্তু দেখবেন যখন জ্বর জ্বালা হয়েছে তার সাথেও আপনার সিভিয়ার বডি এক আছে, এবং এরকম ধরনের র্যাশেস, উইথ র্যাশেস যখনই দেখবেন পেনফুল র্যাশ হচ্ছে, তো তখনই আপনাকে ধরে নিতে হবে যে আপনার হার্পিস ইনফেকশন হচ্ছে, এবং 48 ঘন্টার মধ্যেই ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্ট যদি ঠিক টাইমে শুরু করেন, তাহলে নো ডাউট আপনি সময় থাকতে আপনার একটা কন্ট্রোলটা হবে, বা আপনার অলরেডি ইনফেকশন হয়ে গেলে তার তো একটা ডিউরেশন অবশ্যই থাকবে, কিন্তু তবুও যতটা সিভিয়ারিটি ডেভেলপ হওয়ার কথা ছিল সেটা আপনার হবে না। আপনার যে আপনার এই হার্পিস ইনফেকশনের যে জার্নিটা, সেটা এতটা পেইনফুল হবে না, সেটা আপনি অনেকটা বেটার ফিল করবেন। আর তাছাড়াও আপনার যে বিভিন্ন কমপ্লিকেশনগুলো আমি বললাম, সেগুলো থেকে আপনি পুরোপুরি প্রিভেন্ট করতে পারবেন। কিছু টেস্ট করলে আপনি আরও কনফার্ম হতে পারবেন যে আপনার হার্পিস হয়েছে। সবচেয়ে প্রথম হচ্ছে সোয়াব টেস্ট, পিসিআর, পলিমার টেস্টের সম্পর্কে আরও জানতে পেরেছিলেন যখন আমাদের কোভিড ইনফেকশনের ব্যাপারে এসেছিল, তখনও আমাদের এরকম সোয়াব টেস্ট করা হচ্ছিল। তো এই সোয়াব টেস্টের মাধ্যমে আপনার কি ভাইরাস যে ইনফেকশন হয়েছে সেটা আপনি জানতে পারবেন। কিছু ব্লাড টেস্ট, যেমন সিবিসি করলেও সেখানে আপনার অ্যাজ এ হোল কমপ্লিট ব্লাড কাউন্ট, যে কী কী আপনার ব্লাড কাউন্টের লেভেল, ইউসিনোফিল, লিম্ফোসাইট, এগুলো সব কী অবস্থায় আছে, ডাব্লিউবিসি কী কতটা আছে, এগুলো সব আরও ডিটেল যদি ব্লাড কাউন্টটা করা হয়, সেখানেও আপনার অনেকখানি আপনার মানে ক্লিয়ার হবে যে আপনার ইনফেকশন কী হয়েছে না হয়েছে। সিমপ্লেক্স ভাইরাসের অ্যান্টিবডিজ টেস্টও একটা করা যায়। তাদের ক্ষেত্রে ব্রেন এনকেফালাইটিসের সিমটম দেখা যাবে, খুব বেশি নিউরালজিক প্রবলেম ডেভেলপ করে গেছে, তাদের ক্ষেত্রে লাম্বার পাংচার করে যে স্পাইনাল ফ্লুইড নিয়ে সেই টেস্টেরও করার দরকার পড়তে পারে। জেনারেলি আমি কোনো ডিজিজ নিয়ে যখনই আপনাদের সাথে ডিসকাস করি, তার সাথে আপনার ডায়েটটা কীভাবে নেওয়া উচিত সেটা আমি সবসময় আপনাদের গাইড করে দিই। কারণ আপনারা এতদিনে বুঝেও গেছেন, যারা অলরেডি আমাকে ফলো করেন তারা অবশ্যই বুঝতে শিখেছেন নিশ্চয়ই, বা অনেকে জানেনও যে যে কোনো ডিজিজ কন্ডিশনের সাথে ডায়েট কিন্তু মারাত্মকভাবে কোরিলেটেড। ডায়েট কিন্তু খুব মারাত্মকভাবে এফেক্ট করে আপনার ডিজিজ কন্ডিশনকে, আপনার যে ট্রিটমেন্ট প্রসেস সেটাকেও কিন্তু খুব ভালোভাবেই এফেক্ট করে। ভাইরাস ইনফেকশন, তো সেখানে পার্টিকুলার যে খুব নির্দিষ্ট একদম ডায়েট প্ল্যান আছে তা নয়। আপনার ডায়েট প্ল্যান এমন হওয়া উচিত, এমনভাবে ব্যালেন্স ডায়েট আপনাকে নিতে হবে যাতে আপনার ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ করে। কারণ ভাইরাসের সাথে ফাইট করার জন্য আপনার ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং হওয়া দরকার। তবে সবচেয়ে প্রথমে বলবো কোনগুলো আপনার সব রেস্ট্রিক্ট করা উচিত। আর্জিনিন রিচ ফুডকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ আর্জিনিনের এমন একটা প্রপার্টিজ আছে যেটা আপনার ভাইরাসকে আরও স্প্রেড করতে, তাকে আরও মাল্টিপ্লাই করতে, তাকে আরও বেশি ইনফেকশনটা ছড়াতে খুব বেশি হেল্প করে দেয়। তাই আপনাকে সবচেয়ে প্রথম যে আর্জিনিন যে রিচ ফুড, সেগুলোকে আপনাকে কন্ট্রোল করে দিতে হবে, রেস্ট্রিক্ট করে দিতে হবে। এর জন্য সাধারণত একটু অ্যানিমেল ফুডটাকে অ্যাভয়েড করতে হবে। টার্কিজ, চিকেন, এগ, রেড মিট তো অ্যাভয়েডই করতে হবে, এবং ডিম, এগুলোকে আপনাকে একটু ননভেজ আইটেমগুলোকে, ননভেজ যে ফুড সেগুলোকে আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে, এবং যখন আপনি খুব বেশি ইনফেকশাস অবস্থায় থাকবেন তখন এগুলোকে বন্ধ রাখাই ভালো। একদম ওভারকাম হয়ে গেলে, যখন আপনি একদম নর্মাল হয়ে যাবেন তখন আবার শুরু করবেন। যদিও ইমিউনিটি পাওয়ার বুস্টিংয়ের জন্য আমাদের দরকার পড়ে চিকেন, কিন্তু এখানে সেটাকে রেস্ট্রিক্ট করতে হবে, কারণ চিকেনে আর্জিনিন রিচ থাকে। বিভিন্ন নাটস জাতীয় জিনিস, হ্যাজেল নাটস, ওয়ালনাট, আমন্ড, পিনাট, এই বিভিন্ন ধরনের নাট, যে কোনো প্রসেস ফুডকে অ্যাভয়েড করতে হবে।
সেটা ভেজ হোক নন ভেজ হোক, যে কোনো প্রসেসড ফুড যেগুলো প্রোডাক্ট থাকে সেগুলোকে অ্যাভয়েড করবেন। বিভিন্ন ফাস্ট ফুডকে অ্যাভয়েড করবেন। হাই ক্যালোরি অতিরিক্ত ফ্যাট রিচ ফুড সেগুলোকেও আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেখানে অয়েলি স্পাইসি ফ্রাইড ফুড সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর সুগার রিচ ফুড, হাই সুগার যেগুলো কন্টেন্ট থাকে সেই সব মিষ্টি জাতীয় ফুড, কারণ যে কোনো সুগার বা সুইট জিনিস এগুলো কিন্তু ইনফেকশনকে আরও বেশি বাড়িয়ে দেয়। তো সেই জন্য সুগার রিচ ফুড যেগুলো হয় বা মিষ্টি বেশি থাকে, কার্বোনেটেড বেভারেজেস যেগুলো হয়, এই ধরনের আইসক্রিম, কেক, বেকড ফুড এগুলোকেও কিন্তু আপনার ডায়েট প্ল্যান থেকে রিজেক্ট করতে হবে। এগুলো খেলে আপনার ইনফেকশন ফাইট করতে অনেক বেশি অসুবিধা হবে বা আপনার ইনফেকশন আরও লেন্দি হয়ে যাবে। অ্যালকোহল নেওয়ার অভ্যেস থাকে, অ্যালকোহলকেও টোটালি স্টপ করতে হবে। সিডস যদিও হেলদি ফ্যাট অপশন বলা হয় এবং সিডস আপনার ডায়েট প্ল্যান রাখলে আপনার ইমিউন বুস্টিংয়ের জন্য খুব ভালো কাজ করে, কিন্তু বিভিন্ন সিডসে আর্জিনিন রিচ থাকার জন্য ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, এইসব বিভিন্ন সিডসগুলোকেও কিন্তু আপনার ডায়েট প্ল্যানে রেস্ট্রিকশনে রাখতে হবে যখন আপনি এই হার্পিসে ইনফেকশনে এফেক্টেড হয়ে যাবেন। ডায়েট প্ল্যানে ইনক্লুড কী করতে হবে? ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে হবে আপনার হোল গ্রেন, হোল হুইট, কিনোয়া, মিলেট, এই রকম হোল গ্রেন যে ফুড আইটেমগুলো আছে সেগুলো হোল গ্রেন প্রোডাক্ট আপনাকে বেশি করে খেতে হবে। লাইসিন রিচ ফুড আপনাকে আপনার ডায়েট প্ল্যানে অনেক বেশি ইনক্রিজ করতে হবে। আর্জিনিনকে ডিক্রিজ করতে হবে, কিন্তু লাইসিন রিচ ফুড, লাইসিন এমন একটা অ্যামাইনো অ্যাসিড যেটা আপনার এই ভাইরাল ইনফেকশনকে ফাইট করতে খুব ভালো কাজ করে। তো সেই জন্য লাইসিন রিচ ফুড যেমন হচ্ছে যে কোনো মিল্ক প্রোডাক্ট, দুধ, দই, ছানা, অ্যাসিডিক ফ্রুটস আপনার ডায়েট প্ল্যানে ইনক্রিজ করতে হবে, যেমন অ্যাপ্রিকট, আপেল, কোনো ধরনের নন অ্যাসিডিক ফ্রুটসগুলো আপনার ডায়েট প্ল্যান ইনক্লুড করা, এগুলো লাইসিন রিচ হয় এবং এই লাইসিন রিচ ফুড আপনার ইনফেকশনকে ফাইট করতে খুব ভালো সাহায্য করবে। আর মাছ তো আমি বললাম যে ননভেজ আইটেম, অন্যান্য ননভেজ প্রোডাক্টগুলোকে আপনাকে অ্যাভয়েড করে মাছ আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে হবে। ওভারঅল আমি হার্পিস সম্পর্কে আপনাদের একটা গ্রসলি আইডিয়া দিলাম, যাতে আপনারা সময় থাকতে ট্রিটমেন্ট করতে পারেন এবং কোনো রকম কমপ্লিকেশন যেন ডেভেলপ না হয়। আমার এই ডিজিজ এপিসোড তৈরি করার পেছনে একটাই উদ্দেশ্য, একটাই আমার লক্ষ্য, যাতে সাধারণ মানুষ ডিজিজ সম্পর্কে একটা গ্রস আইডিয়া রাখতে পারেন, কখন তাদেরকে ট্রিটমেন্টে যাওয়া দরকার তারা ঘরে ফেলে না রাখেন, সময় থাকতে যাতে ট্রিটমেন্টটা করতে পারেন, ঠিকমতো ডায়াগনোসিস হয়। আপনারা সময় থাকতে অবশ্যই ট্রিটমেন্ট করবেন, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনার কমপ্লিকেশন ডেভেলপ করবে না। আর যেভাবে বললাম এইভাবে আপনাকে ইমিউনিটি পাওয়ারটাকেও ডেভেলপ করতে হবে। আর যে কোনো ডায়েট প্ল্যান ভালোভাবে মেনটেন করার সাথে সাথে মিনিমাম কিছু ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই করা দরকার, যেটা প্রতিদিন আপনি সবসময় বলি 30 থেকে 40 মিনিট একটা ওয়ার্কআউট আপনার প্রয়োজন। আপনি যদি বয়স্কও হয়ে থাকেন, আপনি হয়তো সেভাবে খুব বেশি স্ট্রেনাস এক্সারসাইজ করা সম্ভব নয়, আপনার বেশি আপনি মুভমেন্ট করতে পারবেন না, আপনি নর্মালি হাঁটবেন, যতটা সম্ভব আপনার সহ্য মতো আপনি ওয়াকিংটাই করবেন, সেটাও আপনার কাজ করবে। বা ওয়াকিংও যদি আপনার হয়তো হাঁটুর সমস্যা হচ্ছে, আপনি ওয়াকিং করতে পারছেন না, সেটাও হয়তো বয়স্ক মানুষদের অনেক কিছু সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে তখন আপনি বসে বসে অ্যাটলিস্ট প্রাণায়ামটাও অন্তত করবেন। কিন্তু সারাদিনে 30 থেকে 40 মিনিট আপনার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতেই হবে। আর বাড়িতে নিজের কাজকর্ম নিজে সব কিছু করবেন, তাহলে দেখবেন আপনি খুব ভালো থাকবেন। আজকের ভিডিওতে আপনারা আশা করি উপকৃত হয়েছে, তাহলে সবাইকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। যারা অলরেডি আমার সাথে আছেন, রেগুলার আমাকে ফলো করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথমবার দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা, বিভিন্ন খাদ্য উপাদান, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন এবং বিভিন্ন রেসিপিস। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।